তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধারকের সমবায়। দেখো, ধারকের যে সমবায় সেটাকে আমরা দুভাবে সাজাতে পারি। একটা হচ্ছে শ্রেণী মানে সিরিজ সমবায়, সিরিজ কম্বিনেশনে, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে মানে সমান্তরাল সমবায়। ঠিক আছে, তো আমরা প্রথমে শ্রেণী সমবায়টা দেখবো, তারপরে সমান্তরাল সমবায়টা দেখবো, তারপরে আমরা তার উপর কিছু ভালো ভালো নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নেব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, আবার বোর্ড এক্সামেও আসে। ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, ঠিক আছে। সিরিজ কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সমবায়। আচ্ছা, চলো। প্রথমে আমরা এইখানে মনে করলাম যে এই তিনটা ধারককেই আমরা রেখেছি, ধরো না, তিনটা ধারককেই আমরা কিসে রেখেছি না শ্রেণী সমবায় রেখেছি। তো তারপরে আমরা সেটাকে একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিয়েছি। মনে করলাম ব্যাটারি বিভব প্রভেদ, তড়িৎ বিভবটা হচ্ছে ভি। ঠিক আছে, তো এখানে ভি মানে কি, এখানে ভি, ঠিক আছে, ভি। আর আচ্ছা, ক্যামেরাটা নড়ছে না। আচ্ছা, ভি, আর এখানে পড়বে কত, আরেকটা দিকে জিরো। ঠিক আছে, এবারে দেখো, এবারে এখান থেকে মনে করো কিউ আধান আসছে, ব্যাটারি থেকে কিউ আধান আসছে। তাহলে কিউ আধান যদি আসে, তো ধারকের এই প্রান্তে মানে ভিতরের প্রান্তে প্লাস কিউ আধান আসবে। ঠিক আছে, ঠিক তার বিপরীত দিকে তাহলে ক্যাপাসিটি মানে ধারকের বিপরীত দিকে, বিপরীত পাতে অবশ্যই পাশে যদি প্লাস আধান আসে তাহলে অবশ্যই পাশে মাইনাস কিউ আধান আসবে। ঠিক আছে, আবার আবার এটা দেখো যে এটা তো একটা আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, এইটা এইটা তো একটা আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমে কি হয়, আইসোলেটেড সিস্টেমে কি হয়, আইসোলেটেড সিস্টেমে আধান সবসময় সংরক্ষিত থাকে। ঠিক আছে, তো প্রাথমিকভাবে এতে আধান তো ছিল না, মানে জিরো ছিল। তো এখানে যদি মাইনাস কিউ আধান আসে, তো এখানে অবশ্যই প্লাস কিউ আধান আসবে, দিলেই এটা আধানটা সংরক্ষিত থাকবে। ঠিক আছে, প্লাস কিউ মাইনাস কিউ জিরো। ঠিক আছে, প্রাথমিক আধানের সঙ্গে প্রাথমিক মানের সঙ্গে সমান থাকবে, মানে আধানটা সংরক্ষিত থাকবে প্রাথমিক অবস্থার সঙ্গে। ঠিক আছে, তা আবার ধারকের এই প্রান্তে প্লাস কিউ আধান আসা মানে এই প্রান্তে কত আসবে, মাইনাস কিউ আধান। আবার এটা একটা আইসোলেটেড সিস্টেম, তাহলে এখানে মাইনাস কিউ মানে এখানে প্লাস কিউ আসবে। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম হওয়ার জন্য। আর এখানে কত আসবে, মাইনাস কিউ। ঠিক আছে, তো আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমরা যখন ধারকগুলোকে শ্রেণী সমবায়ে রাখি, তখন আধান কিন্তু প্রত্যেকটাতে একই হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম হবে আধান একই থাকবে, থাকবে প্রতিটি ধারকে, প্রতিটি ধারকে, সরি, ধারকে। ঠিক আছে, আচ্ছা, মনে করো এটার ধারকত্ব সি1, এটার ধারকত্ব সি2, এটার ধারকত্ব সি3। তাহলে তড়িৎ বিভব যে ড্রপ মানে ভোল্টেজ ড্রপটা যে হবে প্রত্যেকটা ধারকের পরে পরে, মানে ধারক প্রত্যেকটা ধারকের দু প্রান্তে তড়িৎ বিভব পার্থক্যের মানটা কি একই হবে, তার অনুযায়ী আমরা কি জানি, আচ্ছা, তার তো আমরা সূত্র জানি। আমরা তার সূত্র কি জানি, যে কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, দেখো, প্রত্যেকটার প্রত্যেকটার ধারকত্ব আলাদা কিন্তু। ঠিক আছে, আধান একই কিন্তু ধারকত্ব আলাদা। তাহলে ধারকত্ব আলাদা হওয়ার জন্য বিভবটাও নিশ্চয়ই আলাদা হবে, কারণ ভি ইকুয়াল টু এখান থেকে আমি কি লিখতে পারি, কিউ বাই সি। আধান একই তিনটার, কিন্তু ধারকত্ব আলাদা হওয়ার জন্য বিভবটাও আলাদা, বিভব পার্থক্যটাও দুটো মানে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্যটাও নিশ্চয়ই আলাদা হবে। ঠিক আছে, ধারকত্বটা আলাদা হওয়ার জন্য। তাহলে মনে করলাম এই প্রথম ধারকটার দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যটা সেটা মনে করলাম কত না ভি1। দ্বিতীয়টা এই দুটো প্রান্তের বিভব পার্থক্যটা কত দিলাম, ভি2। আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্যটা দিলাম ভি3। ঠিক আছে, এবারে আমরা এর একটা তুল্য সমবায় আঁকবো। আমরা তুল্য সমবায় কীভাবে আঁকি, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। দেখো, তুল্য সমবায় যখন আঁকতাম তখন কীরকম আঁকতাম, আমরা তিনটা ধারককে সরিয়ে দিয়ে একটাই ধারক রাখবো। ঠিক আছে, ঠিক আছে, একটাই ধারক রাখবো। তো এটাই হচ্ছে এই সমবায়টার তুল্য সমবায়। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে তুল্য ধারক। তো এই ধারকত্বটাকে আমি সিই লিখলাম, ঠিক আছে, সি ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো ধারক দুটো, ধারক প্রত্যেকটা ধারকের বিপরীত প্রান্তে কিন্তু বিভব পার্থক্য একই থাকবে না, একই থাকবে না, ঠিক আছে। আচ্ছা, যাদের এটা জানা আছে সূত্রটা কীভাবে এসছে, আমি প্রথমে দুটো সূত্র কীভাবে এসছে তারপরে বলবো, প্রথমে বলে যাব তারপরে আমরা কিন্তু প্রবলেম করব, ঠিক আছে। যাদের সূত্র কীভাবে এসছে জানা আছে তো তারা একদম ডিরেক্টলি ভিডিও শেষে চলে যাও, সেখানে অনেক ভালো ভালো প্রবলেম করানো হয়েছে, ঠিক আছে। চলো, তাহলে এখানে আমি কি লিখতে পারি, দেখো একটু তাড়াতাড়ি করবো। ব্যাটারির বিভব প্রবৃত্ত তাহলে ভি, তাহলে ভি ইকুয়াল টু আমি এখানে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো তিনটে বিভব পার্থক্যটাকে জুড়ে দেবো, দিয়েই তো ব্যাটারির বিভবটা পেয়ে যাবো। তাহলে ভি ইকুয়াল টু, তাহলে তিনটে বিভব পার্থক্য তো কত, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ঠিক আছে। ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু ব্যাটারির বিভব পার্থক্যটা, ব্যাটারির তড়িৎ বিভবটা কত হচ্ছে ভি। তাহলে দেখো ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তাহলে আমি এখানে ভি ইকুয়াল টু, দেখো এখানে আমি ইকুইভ্যালেন্টের এটা লিখবো, দেখো ভি ইকুয়াল টু আমি কি জানি, দেখো কিউ বাই সি। তো দেখো এখানে তাহলে আধান এখানেও তো তাহলে কিউ আসবে, ঠিক আছে, কিউ আসবে। তো কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। ভি ওয়ান এর জায়গায় আমি কি লিখতে পারি, দেখো আধান কত এই ধারকের কিউ, ধারকত্ব সি ওয়ান, তাহলে কিউ বাই সি ওয়ান। দ্বিতীয়টাই ঠিক সেই রকমই, কিউ বাই সি টু। তৃতীয়টাই ঠিক সেই রকমই, কিউ বাই সি থ্রি, ঠিক আছে। তো সি কিউ 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 কেটে যাবে, তো পড়ে থাকবে কত, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের মানটা এইটাই হয়, সি কিউ ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যদি এখানে দুটো ধারক থাকতো, তিনটা ধারকের বদলে দুটো ধারক থাকতো, তাহলে নিশ্চয়ই এটা থাকতো না। তো পড়ে থাকতো কত, দেখো আমি এটা অন্যান্য প্রবলেম আসার সময় কত সহজে হবে এটা সেটাই বলছি। দেখো দুটো ধারক যদি থাকতো তাহলে এটাই হতো। তাহলে এখানে আমরা একবারে ডিরেক্টলি কী করবো, দেখো ক্যালকুলেশন করে সিটাকে বের করবো, সি ইকুয়াল টু হবে সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। আবার যখন সি ওয়ান ইকুয়াল টু সি টু হয়ে যাবে তখন কি হবে, তখন সি ইকুয়াল টু হবে কত, দেখো সি স্কোয়ার বাই টু সি, সি স্কোয়ার বাই টু সি, সি সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, সি বাই টু। আমরা ডিরেক্টলি তখন একবারে এই ফর্মুলাগুলো ইউজ করবো, ঠিক আছে। যখন সি ওয়ান ইকুয়াল টু সি টু হবে তখন সি ই ইকুয়াল টু হবে সি বাই টু, ঠিক আছে। যখন দুটো ধারক থাকবে তখন এই সূত্রটাকে পুট করবো, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো আমরা দেখলাম। চলো, এটা হলো কি না শ্রেণী সমবায়। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস মনে রাখার যে জিনিসটা হলো, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ধারকে কিন্তু আধান কিন্তু একই থাকছে। তাহলে শ্রেণী সমবায়ে যখন ধারকগুলো যুক্ত থাকবে তখন প্রত্যেকটা ধারকে আধানের পরিমাণ কিন্তু একই হবে, ঠিক আছে। আচ্ছা, আর দেখো যে তড়িৎ বিভব পার্থক্যটা প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে এগুলো কিন্তু আলাদা হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর সূত্র এটাই। আচ্ছা, এবারে সমান্তরাল সমবায় আমরা একটা এঁকে নেব, সমান্তরাল সমবায় এঁকে নেব, তিনটা ধারককেই আঁকছি, ঠিক আছে, ঠিক আছে। এটা মনে করলাম সি ওয়ান ধারকত্বের, এটা সি টু, এটা সি থ্রি, ঠিক আছে। এটাকে আমরা ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিলাম। তড়িৎ বিভবটা হচ্ছে ভি, তাহলে এ প্রান্তে হবে ভি, এ প্রান্তে হবে জিরো, ঠিক আছে। আচ্ছা, আমরা এ প্রান্তে ভি, এ প্রান্তে জিরো আমরা বলে দিচ্ছি, আমরা পরে যখন প্রবলেম করবো আরও ভালোভাবে বলবো যে যখন কোনো তারে, ঠিক আছে, ওয়্যার কম্বিনেশন যখন থাকে না, তখন কোনো তারে যদি রোধ, ধারক, তারপরে বলো আবেশক, এগুলো যদি কিচ্ছু না থাকে কোনো তারে, ঠিক আছে, তো সেখানে কিন্তু তড়িৎ বিভবের কোনো ড্রপ হবে না, ঠিক আছে, মানে ভোল্টেজ ড্রপ কোনো হবে না। দেখো এই তারে এইখান থেকে এতটার মধ্যে কি কোনো রোধ কিংবা ধারক কিংবা আবেশক কি আছে, কিছুই নেই। তো সুতরাং এখানে এই প্রান্তে যখন মানে ব্যাটারি এই প্রান্তে ভি হবে, তো সুতরাং ভি ভি এতটা পর্যন্ত ভি হবে। এরপরে ধারক মানে সামথিং কিছু একটা আছে, তার মানে এখানে কি, এখানে আর ভোল্টেজটা কিন্তু এখানে ঠিক ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে
মূল বিষয়। আমরা যখন পরে প্রবলেম করব তখন এটা আরও ক্লিয়ারভাবে আমরা জানবো, ঠিক আছে। এখানে যেহেতু তারে কিছু নেই, তো সুতরাং এখানে ভোল্টেজ ড্রপ কিন্তু হবে না, ঠিক আছে। ব্যাটারির ভোল্টেজ ভি, তো সুতরাং এখানেও ভোল্টেজ ভি পড়বে, ঠিক আছে, ভি চলে আসবে। তো এখানে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাতে আধানের পরিমাণ কিন্তু সমান ছিল, ঠিক আছে। কিন্তু এখানে দেখো তো, এখানে মনে করো কিউ আধান আসছে, এখানে কিউ আধান এসেছিল। আচ্ছা এখানে কিউ আধান এসছে, দেখো তিনটা তো আলাদা আলাদা, তিনটা আলাদা আলাদা হওয়ার জন্য এখানে কিউ ওয়ান, এখানে কিউ টু, এখানে কিউ থ্রি হয়ে যাবে, ঠিক আছে। কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পেয়েছিলাম যে ধারক দুটো দুই প্রান্তে তড়িৎ বিভব পার্থক্যটা কিন্তু সব জায়গায় একই হয়েছিল না, কিন্তু এখানে দেখো তিনটা ধারকের দুই প্রান্তে কিন্তু তড়িৎ বিভব পার্থক্যটা কিন্তু একই, ঠিক আছে। তড়িৎ বিভব পার্থক্যটা কিন্তু একই, কিন্তু এখানে দেখো তিনটা ধারকের আধানের পরিমাণ কিন্তু একই নয়, ঠিক আছে। তো এখানে আমি কি লিখতে পারি দেখো, কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এটার একটা মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর আঁকি, ইকুইভ্যালেন্ট যদি আঁকি, তো এখানে কী করবো, তিনটা ক্যাপাসিটরকে সরিয়ে দেবো, দিয়ে একটাই রাখবো, ঠিক আছে, একটাই রাখবো, সেটাকে ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত করে দেবো। মনে করলাম এই ধারকের ধারকত্বটা তুল্য ধারকত্ব সিই, সি ইকুইভ্যালেন্ট, বিভব প্রভেদ তো ভি আছে, মানে তড়িৎ বিভব, ব্যাটারির তড়িৎ বিভবটা হচ্ছে ভি, তো ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, ভি, ঠিক আছে। এবারে তাহলে কিউ এর জায়গায় আমি যখন এখানে সূত্র এনেছিলাম কিউ ইকুয়াল টু সিবি পড়েছিলাম, তো সেই অনুযায়ী এখানে আমরা লিখবো, দেখো কিউ ইকুয়াল টু এখানে কী লিখবো, এখানে আমি এটা লিখবো যে সি ইকুইভ্যালেন্ট বি, কিউ ওয়ান ইকুয়াল টু কী লিখবো, কিউ ওয়ান ইকুয়াল টু কী লিখবো, আচ্ছা এখানে এই ধারকে তো আধান তো কিউ, জানি তো এটা, কারণ দেখো এটা হচ্ছে এই তিনটা ধারকের ইকুইভ্যালেন্ট ধারক, ঠিক আছে। তো সেই অনুযায়ী তিনটা ধারকের বদলে আমরা একটি ধারক রেখেছি, এখানে টোটাল আধান কিউ এখানে এসছে, তাহলে এই ধারকে টোটাল আধানটা কিউই পাওয়া যাবে, ঠিক আছে। এখানে তিনটা আলাদা আলাদা ধারক ছিল বলে এটা ভাগ হয়ে গেছিলো আধানটা, ঠিক আছে, এখানে তো সেটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এর তুল্য ধারক, ঠিক আছে, তুল্য সমবায় এটা, ঠিক আছে। তো কিউ ওয়ান ইকুয়াল টু আমরা কী লিখবো, দেখো সি ওয়ান ভি, দেখো দুই বা দুই পার্থক্য হচ্ছে কত, ভি, তো সি ওয়ান ভি, কিউ টু ইকুয়াল টু কী লিখবো, সি টু ভি, কিউ থ্রি ইকুয়াল টু কী লিখবো, সি থ্রি ভি, ঠিক আছে। তো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এখান থেকে কী লিখবো, ভি ভি তো কেটে যাবে, তো পড়ে থাকছে কত, দেখো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখার যেটা বিষয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এখানে আধান একই থাকছে না, একই থাকছে না। দ্বিতীয় যেটা হলো ধারকের দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা সেটা কিন্তু একই থাকছে, ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য একই থাকছে, ঠিক আছে, একই থাকছে, ঠিক আছে। তো এটা অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু আমরা যখন এটা কমপ্লিকেটিভ একটা প্রবলেম দিয়ে দেবো, তো সেখানে আমাদের কিন্তু এটা বের করতে অনেকটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আমরা সেই জন্যই এখানে লিখে দিলাম, এরপরে আমরা যখন প্রবলেম করবো সেখানে আমরা আরও সহজভাবে আমরা সেটাকে দেখব, ঠিক আছে। তো এবারে আমরা প্রবলেমটা করব, চলো প্রথম প্রবলেম যেটা আছে একবারে সহজ প্রবলেম, প্রথম প্রবলেমটা। তো দেখো এখানে দেখাচ্ছে, দেখো 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড আর 8 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, চারটা ধারককে আমরা শ্রেণী সমবায় রেখেছি এটা, ঠিক আছে। এ ও বির মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলেছে, তো আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। সূত্র অনুযায়ী আমরা তাহলে কী পড়লাম, দেখো এখানে মনে রেখে দিই আরেকবার, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী পড়লাম, 1/c ই, মানে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, ঠিক আছে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে, c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, ঠিক জাস্ট রোধের উল্টাটা, রোধের ক্ষেত্রে কিন্তু শ্রেণী সমবায় হয় কত, r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, ঠিক আছে, সিরিজ সমবায় থাকলে, সিরিজ কম্বিনেশনে থাকলে, মানে শ্রেণী সমবায় থাকলে। আর সমান্তরাল সমবায় থাকলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হয় সেখানে, যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, ঠিক আছে, ঠিক তার উল্টাটা এখানে হবে, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা এই প্রবলেমটা করবো, দেখো তোমরা ভিডিওটিকে পজ করে আগে ট্রাই করে নাও, তারপরে সলিউশনটা দেখো, ঠিক আছে। চলো করি প্রথম প্রবলেমটা।
তো এখানে আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। দেখো 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4, এখানে 4টা আছে যেহেতু, ঠিক আছে। তো আমাদের 1/c, এখানে সিই এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। অনেকে এখানে ভুল করে কিন্তু 1/c এর মানটা বের করে রেখে দিয়ে চলে আসে, এখানে কিন্তু সি এর মানটাই বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, তো এখানে বসিয়ে দেবো 2 4 6 8, ঠিক আছে। আমরা 4টা লসাগু করবো, 2 4 6 8, ঠিক আছে। কত হচ্ছে দেখো, হচ্ছে 4 8 24, ঠিক আছে, 24। পুরোটাই ক্যালকুলেশন তোমরা যেভাবে করবে, ঠিক আছে। 4 6 24, 6 4 8, ঠিক আছে। 1/c ইকুয়াল টু কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো 1/c ইকুয়াল টু আমি কি লিখবো, দেখো 6 4 10, 10 12 22, আর 22 8, সরি এটা 3 হবে, 8 3 24, আর 22 3 হচ্ছে কত না 25, ঠিক আছে। 25/24। তো সি ইকুয়াল টু আমাদের এখানে কিন্তু নির্ণয় করতে হবে, তাহলে সি ইকুয়াল টু কত হবে, এটা উল্টে যাবে ঠিক, 24/25 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু সি ইকুইভ্যালেন্টের মান, ঠিক আছে। এটা শর্ট প্রবলেম ছিল, ঠিক আছে। এরপরে একটাও শর্ট প্রবলেম আছে, তারপরে আমরা আস্তে আস্তে একটু জটিল প্রবলেমের দিকে যাব, ঠিক আছে। দেখো এখানে কি হবে, দেখো এটা কিসে আছে আমরা বুঝতে পারছি, এটা নিশ্চয়ই প্যারালাল কম্বিনেশন আছে, ঠিক আছে। আমরা প্যারালাল কম্বিনেশনে আমরা সূত্র কি পড়েছিলাম, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 পড়েছিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলোই হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাই, কীভাবে করবো এটা, কীভাবে করবো এটা, দেখো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু c1 প্লাস c2, এখানে দুটা যেহেতু আছে, দুটা ধারক আছে, তো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে, দেখো দুটোকে যোগ করে দেবো, 2 + 4 মাইক্রোফ্যারাড, তো হচ্ছে কত 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো এটা তো সহজ প্রবলেম ছিল এই দুটো। এবারে আমরা আস্তে আস্তে একটু জটিল প্রবলেমের দিকে যাব, ঠিক আছে। তো চলো এখানে কি আছে দেখো, চলো এখানে কি আছে দেখো, এখানে কিন্তু আছে দেখো 3টা ধারক দিয়েছে, কিন্তু দেখো 3টা তারকে জটিলভাবে যুক্ত করে দিয়েছে, যার মাঝখানে কোনো ধারকও নেই, কিছুও নেই, ঠিক আছে। তো এইসব প্রবলেমগুলো করার সময় আমরা কীরকম করব এটা আমরা একটু দেখব, ঠিক আছে। দেখো প্রথমেই আমাদের এগুলো করার সময় এই যে সমবায়টা দিয়েছে এর দুই প্রান্তে যে দুটো বিন্দুর মধ্যে আমাদের ধারকত্বটা নির্ণয় তুল্য ধারকত্বটা নির্ণয় করতে দিবে, সেই দুটো বিন্দুতে আমাদের একটা, সেই দুটো বিন্দুর মধ্যে একটা ইমাজিনারি ব্যাটারি আমাদের কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এঁকে নেব প্রথমে সমবায়টাকে এঁকে নেব, ঠিক আছে। তো এটাই হচ্ছে সমবায়। এখানে কি হচ্ছে দেখো, আমরা এখানে একটা ইমাজিনারি ব্যাটারি কল্পনা করে নেব, ঠিক আছে। ব্যাটারি কল্পনা করে নেব, এটা ব্যাটারি আমরা কল্পনা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো ব্যাটারি, দেখো এই দুটো প্রান্তে, ধরো এই প্রান্তে বিভব প্রভেদটা আছে, বিভবটা আছে ভি, তাহলে এই প্রান্তে নিশ্চয়ই 0 থাকবে। দেখো এই তারে এখানে কোনো কিন্তু কোনো কিছুই যুক্ত হয়, কিছুই নেই এই তারটায়, এটা হচ্ছে ফাঁকা তার। এই তারে না আছে কোনো ক্যাপাসিটার, না আছে কোনো রেজিস্ট্যান্স, আর না আছে কোনো আবেশক, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে দেখো, তাহলে এখানে যখন কিছুই নেই, তো এখানে বিভব মানে ভোল্টেজ ড্রপটাও হবে না, তাহলে এখানে ভি ছিল মানে তাহলে এখানেও ভি হবে, এখানে ভি মানে কত, এখানেও ভি হবে, ঠিক আছে। আচ্ছা, আবার এপাশে দেখ, এপাশে 0 মানে কি, এপাশেও এখানেও 0 হবে, ঠিক আছে। এখানে 0 মানে কি, এখানেও তো কিছু নেই, তাহলে এখানেও 0 হবে, আবার এখানেও 0 হবে, ঠিক আছে। তো এবারে আমরা এটা তুল্য সমবায়টাকে আঁকবো, দেখো তাহলে আমরা এখানে কীভাবে করবো, দেখো ভি আর 0, ঠিক আছে। ভি আর 0 দুটো পয়েন্ট, ভি আর 0-র মধ্যে কতগুলো তড়িৎ বিভব আছে, তড়িৎ কতগুলো ধারক আছে, দেখো ভি আর 0-র মধ্যেই দেখো 3টা ধারক আছে, ঠিক আছে। তো আমরা সেটাকে এঁকে দেবো, ঠিক আছে। আমরা খুব সহজে করতে পারবো এই ইমাজিনারি ব্যাটারি কল্পনা করে, বিভিন্ন কমপ্লিকেটেড ধারকগুলোকে আমরা খুব সহজেই আমরা সিম্পলিফাই করতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে তুল্য সমবায়,
ঠিক আছে, এটাকে আমরা সিম্পলিফাই করে এটা করলাম। তো এটা কত হচ্ছে দেখো, প্রত্যেকটা ধারকের মান দিয়ে দিয়েছে দেখো 3 নাইক্রোফ্যারাড করে। ঠিক আছে, তাহলে 3 নাইক্রোফ্যারাড মানে 3টা ধারক দেখছি এখানে সমান্তরাল সমবায় আছে, তো আমরা সেখানে সূত্র পুট করে দেবো। ঠিক আছে, আমরা সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী জানি, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কী জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে C1 + C2 + C3। তো এখানে বসিয়ে দেবো দেখো 3 + 3 + 3 9 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো অপশান এ সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা যে প্রবলেমটা করব সেই প্রবলেমটা দেখো একটু কমপ্লিকেটিভ আছে। আমরা সেখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেখানে আধানটা কিন্তু একই থাকবে না প্রত্যেকটা ধারকে। ঠিক আছে, কিন্তু ধারকগুলোর দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকবে। ঠিক আছে, আর আমরা যখন শ্রেণী সমবায় পড়েছিলাম তখন কি বলেছিলাম যে আধানগুলো একই থাকবে। ঠিক আছে, আধানগুলো একই থাকবে। তো এখানে কী হবে দেখো, এখানে তোমরা পরের প্রবলেমটাকে আগে ট্রাই করে নাও। এটা বলেছে দেখো, এই যে এ আর বির মধ্যে এ আর সির মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমাদের তড়িৎ বিভব পার্থক্যটাকে ধারকত্বটাকে নির্ণয় করতে হবে, তুল্য ধারকত্বটাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা ঘনকের প্রত্যেকটা বাহুতে ধারক রেখে দিয়েছে, C1 আর একটা আছে এখানে C1। ঠিক আছে, আবার এখানে C2 এখানে আছে C3 আর এখানেও আছে C2 এটাই C2। ঠিক আছে, তো প্রবলেমটা আগে ট্রাই করো, তারপরে তোমরা সলিউশনটা দেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু করে নিই। দেখো মনে করো এখানে কিন্তু ওই ইয়েটা লাগবে যেটা আমি বলেছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আধান প্রত্যেকটা ধারকে একই থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদটা দুই প্রান্তে একই থাকে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেটা লাগবে। মনে করো এই বিন্দু থেকে কিউ আধান আসছে। ঠিক আছে, তাহলে দেখো তিনটা ধারক আছে, তো তিনটা ধারকেই কী হবে না সমানভাবেই এটা ভাগ হয়ে যাবে। তো এখানে কত হবে দেখো, মানে এই ধারকে Q/3, এই ধারকে কত হবে Q/3, আর C1 ধারক আর একটা কোথায় আছে দেখো এটা, তাহলে এখানেও হবে Q/3। ঠিক আছে, আবার এখান থেকে আধানটা যাবে কোথায় দেখো, এই দুটো দিকে যাবে, এই দুটো তারে যাবে। তো এই দুটো তারে এখানে কত হবে দেখো, এখানে হবে মানে দেখো দুটো তারে যাচ্ছে, এই আধানটা দুটো তারে যাচ্ছে, তো এখানে হবে কত, তাহলে এর হাফ করে যাবে Q/6, এখানেও কত হবে দেখো Q/6। ঠিক আছে, আচ্ছা আবার এই আধানটা দেখো এই দুটো তারে যাবে, তাহলে এখানে দেখো এখানেও হবে Q/6, যেহেতু ধারক কতটা একই দুটো, দেখো এখানেও হবে Q/6। ঠিক আছে, এটা একটু পরিষ্কার করে তোমরা খাতায় করবে, এখানে বোঝাও যাচ্ছে এটা ঠিকভাবে। ঠিক আছে, তো এখানে দেখো তারপরে কী হবে, আরেকটা দিকে যেটা যাবে এই যে এই তারটা, এই পিছনের দিকের তারটা, ঠিক আছে, ওখানেও ঠিক একই রকমভাবে হবে। তাহলে এখান থেকে ওই দিয়ে আসে দেখো, এখানেও তাহলে Q/3 এখানে এসেছিলো, তাহলে এই তার থেকে দুদিকে এখানে আর এই দিকে যাবে, তাহলে এখানেও হবে কত Q/6, এটাও হবে কত Q/6। ঠিক আছে, আর এই Q/6টা, ঠিক আছে, তো এই Q/6 আর এই Q/6 দুটো মিলে কত হচ্ছে, এই তারে তাহলে কত আসছে Q/3 আসছে। ঠিক আছে, এখানে তাহলে Q/3 হবে। আর দেখো এখানে Q/6 আসছে, এখানে Q/6 আসছে, এখানে কত হবে Q/3 হবে। ঠিক আছে, আর দেখো এখানে Q/6 আসছে, এখানে Q/6 আসছে, এখানে কত হবে Q/3। তো আমরা যদি ওভারঅল দেখি, যদি আমরা বের করি দেখো, তাহলে প্রথমে Q/3 তিনটা আসছে। ঠিক আছে, আমরা সেরকম অনুযায়ী আঁকবো। C1 ধারক যেগুলো সেখানে Q/3 করে আছে। ঠিক আছে, তাহলে এখানে Q/3, এখানে Q/3, এখানে Q/3। ঠিক আছে, তারপরে Q/6 করে 6টা ধারকে আছে। ঠিক আছে, 6টা ধারকে আছে, আমরা এখানে তাহলে 6টা ধারক আঁকবো। ঠিক আছে, 6টা ধারক আঁকবো। ছোট ধারককে আমরা প্যারালাল করব। আরেকটা এটা আছে, তারপরে দেখো C3 যেগুলো ধারকগুলো আমরা দিয়েছি সেখানে তিনটা আছে দেখো, এখানে Q/3 করে এসছে কিন্তু, সরি, তাহলে এটাই হচ্ছে সিম্পলিফাই করে আমরা এটাই পেলাম। ঠিক আছে,
তাহলে এগুলো হচ্ছে কত C1 C2 C3, সরি C1 তিনটেই হচ্ছে C1, এগুলো হচ্ছে সব C2, ঠিক আছে। দেখো যে Q/6 যেটা দিয়ে আছে সেটা হচ্ছে C2, Q/6 যেটাতেই আছে সেটা হচ্ছে C2, ঠিক আছে। তো প্রত্যেকটা হবে Q/6, সরি এটা C2 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 C2, আর এগুলো হচ্ছে কত দেখো C3 C3 C3। এখানে দেখো এগুলাই Q/3 করে এসছে, এগুলাই Q/6 করে এসছে, আর এগুলাই আবার Q/3 করে এসছে, ঠিক আছে। তো এবারে কি হচ্ছে দেখো যে আমরা তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্যধার কতটা নির্ণয় করবো। দেখো তাহলে প্রথমে কি করব, প্রথমে দেখো এই তিনটা তো প্যারালালে আছে, এই ছটা প্যারালালে আছে, এই তিনটা প্যারালালে আছে, তাহলে সেই তিনটার মানে প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট বের করবো, এই তিনটার ইকুইভ্যালেন্ট, এই তিনটার ইকুইভ্যালেন্ট, এই তিনটার ইকুইভ্যালেন্ট, আবার তিনটাকে শ্রেণী সমভাবে আছে, দেখো তিনটা শ্রেণী সমভাবে, তাহলে তার তিনটার ইকুইভ্যালেন্ট আমরা নির্ণয় করবো। চলো তাহলে প্রথম যে প্যারালাল যেগুলো আছে প্যারালালগুলো আমরা ইকুইভ্যালেন্ট করে নিই। তাহলে এই তিনটে প্যারালাল হলে প্যারালাল আছে, ইকুইভ্যালেন্টটা কত হবে 3C1, ঠিক আছে, 3C1 প্লাস 6C2 প্লাস 3C3, ঠিক আছে। আবার সরি দেখো এই তিনটার তো ধারক এইটাই হচ্ছে, দেখো এই তিনটাকে যখন আমরা করছি এটা কত আসছে 3C1, আবার এই ছটাকে যখন করছি তখন আসছে কত 6C2, আবার এই তিনটাকে যখন করছি তখন আসছে কত না 3C3, ঠিক আছে। তিনটা তো এবারে শ্রেণী সমবায় আছে, তো আমরা সেই অনুযায়ী শ্রেণী সমবায়ের সূত্র লাগাবো। সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কি জানি 1/3C1 প্লাস 1/6C2 প্লাস 1/3C3, ঠিক আছে। তো এবারে দেখো এটাই হচ্ছে কিন্তু এর অ্যান্সার। এবারে যদি মনে করো এখানে C1 C2 C3 তিনটে যদি একই দিয়ে দেয়, যদি মনে করো, ঠিক আছে, তো তখন আমরা সেটাকে কী করবো C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ধরে C পুট করে নেব, ঠিক আছে। তখন এর অ্যান্সারটা কত আসবে 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/3C 1/6C 1/3C। তো এটাকে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন কত চলে আসছে দেখো যে 1/Cটা কমন নিয়ে নাও 2/3 প্লাস 1/6, এটাকে যখন আমরা সলিউশন করবো তখন এটা কত যাচ্ছে 5/, কত হচ্ছে দেখো 5/6, ঠিক আছে। তো নিচে C থাকবে, তো আমরা যখন শুধু C ইকুইভ্যালেন্টটা লিখবো, এটা তো 1/C ইকুইভ্যালেন্ট, তো শুধু C ইকুইভ্যালেন্টটা যখন লিখবো আমরা তাহলে 6C/5 কত হচ্ছে দেখো যে 6C/5। তো আমরা এটা দেখলাম যে একটা ঘনকের প্রত্যেকটা বাহুতে যখন আমরা ধারকত্বটা দিয়ে দিচ্ছি, ধারকটা দিয়ে দিচ্ছি, তখন কীভাবে আমরা সেটাকে ক্যালকুলেশন করব। তো এটাই হবে তার আসল প্রসেস, ঠিক আছে। তো এটাই হচ্ছে তুল্য ধারকত্ব। আচ্ছা এখানে দেখা যাচ্ছিল না কি, এটাই হবে তার তুল্য ধারকত্ব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের লাস্ট প্রবলেম আজকে, ঠিক আছে, লাস্ট প্রবলেম। তো এটা কি আছে দেখো যে ধারকগুলো দিয়েছে, দেখো এ আর সির মধ্যে আমাদের তুল্য ধারকত্বটা নির্ণয় করতে বলেছে। কীভাবে নির্ণয় করবো এটা, আমি তো বলেছি যখন তারে কিছুই থাকবে না তখন ভোল্টেজ ড্রপও হবে না। এটা করার সময় কি করব, এটা করার সময় মনে করব যে এখানে একটা ইমাজিনারি ব্যাটারি কল্পনা করে নেব, ঠিক আছে। এখানে ভি দিয়ে দেবো, এখানে 0, তো এখানে দেখো কিছু নেই মানে কি এখানে ভি হবে, এখানেও কিছু নেই মানে এখানে কত হবে 0 হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এই চারটায় তো কিছু নেই, তাহলে দেখো মনে করলাম আমি এখানে একটা ধারক মানে বিভব ধরে নিলাম এক্স, তাহলে এখানেও কত হবে এক্স, ঠিক আছে। এবারে আমরা এটাকে সিম্পলিফাই করে কীরকম আঁকবো, দেখো ভি আর এক্সের মধ্যে কতগুলা, আর আরেকটা এখানে দেখো এখানে যে এখানেও তো কিছু নেই, তাহলে এখানে হবে কত ভি, যেহেতু এখানে ভি তাহলে এখানেও ভি হবে, ঠিক আছে। এবারে কী হবে দেখো ভি আর এক্সের মধ্যে কতগুলো আছে, এটা মনে করলাম ভি, এটা এক্স, আর এটা মনে করলাম 0, ঠিক আছে। ভি আর এক্সের মধ্যে কতগুলো আছে দেখো দুটো আছে এখানে প্রথমে, ঠিক আছে, 4 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে দেখো আরেকটা আছে 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এক্স আর 0-র মাঝখানে কতগুলো আছে, এক্স আর 0-র মাঝখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটাই আছে, ঠিক আছে। তো আমরা সেখানে একটাই আঁকবো, ঠিক আছে, 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে কত 4 মাইক্রোফ্যারাড, সবগুলোই তো 4 মাইক্রোফ্যারাড করে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো ভি আর 0-র মাঝখানে একটা আছে, ভি আর 0-র মাঝখানে একটা আছে,
ঠিক আছে। তো এভাবেই আমরা কিন্তু সিম্পলিফাই করব। এটা তো জিরো, ঠিক আছে, ভি আর জিরো মাঝখানে একটা আছে, তাহলে এভাবেই আমরা সিম্পলিফাই করলাম। এবারে আমরা যেভাবে করি প্রসেস, সেই প্রসেসে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। দেখো এ দুটো কিসে আছে, দেখো এই দুটো আছে সিরিজে আছে, ঠিক আছে। সিরিজে থাকলে কী হবে দেখো, আমরা যখন এই দুটোর প্রথমে ক্যালকুলেশন করব তখন কত হবে, 4 × 4/4 + 4, তাহলে 16/8 = 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আবার তাহলে আমি এই দুটোকে সরিয়ে দিয়ে আমরা এখানে তাহলে কী লিখতে পারি, যে 2 মাইক্রোফ্যারাড এখানে শুধু আছে, তাহলে 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড আবার সেটা কি আছে, প্যারালালে আছে। তো প্যারালালে যখন থাকবে দেখো এই দুটোকে তাহলে আমরা যোগ করে দেবো 2 আর 4, তাহলে কত হবে, 2 আর 4 যোগ করলে 6 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এই পুরোটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে কি রাখতে পারি, যে 6 মাইক্রোফ্যারাড রাখতে পারি, ঠিক আছে। আবার সেই 6 মাইক্রোফ্যারাড এই পুরোটা আবার এটার সঙ্গে কিসে আছে, শ্রেণীতে আছে। তো আমরা সেটাকে করবো দেখো 6 × 4/6 + 4, ঠিক আছে। কত হবে দেখো, 6 × 4 = 24, আর একটা হবে কত, 10, ঠিক আছে। আমরা এটাকে যখন কাটাকাটি করে নেবো দেখো 12, 5, ঠিক আছে। এবারে আবার এটার সঙ্গে এটা কিসে আছে না, প্যারালালে আছে। এটার সঙ্গে এটা কিসে আছে না, প্যারালালে আছে। তো প্যারালালটাকে করার সময় আমরা কী করবো দেখো, যে 12/5 + 4, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, কত হচ্ছে এটা, 32/5, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কত হলো দেখো, টোটালটা যেটা হলো সেটা হচ্ছে 32/5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট মানে সি ইকুইভ্যালেন্টটা হচ্ছে কত, 32/5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে আরও কিছু কিছু ধারকত্বের, তুল্য ধারকত্বের উপর কিছু কোশ্চেন আরও বাকি থেকে গেলো, যেগুলো আমরা আবার পরের ভিডিওতে করব, ঠিক আছে। আজকে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। তো এর পরের ক্লাসে আমরা দেখব যে ইনফাইনাইট কম্বিনেশন যখন থাকবে, বা আমরা যখন এখানে এরকম একটা কম্বিনেশন দিয়ে দিয়েছি, তখন একটা ধারকে তাতে কী পরিমাণ আধান থাকবে, ঠিক আছে। যে কোনো একটা নির্দিষ্ট ধারক বলে দিলাম, সেখানে কত আধান আছে, ঠিক আছে। এরকম প্রবলেমগুলো আমরা কিন্তু পরের ক্লাসে করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।